নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। শুরু করছি দ্য বিগ স্টোরি। আর বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলার রাজনীতিতে আজ যা ঘটে গেল তাকে এক কথায় বলা যায় রাজনৈতিক ভূমিকম্প। যে ঝড়ে পূর্বাভাস গত কয়েকদিন ধরে মিলছিল, আজ তা এক চরম ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়ল কলকাতায়। কামাক স্ট্রিট থেকে ভবানী ভবন, আর সেখান থেকে সোজা কালীঘাটের অল ইন্ডিয়া। একটা বড় প্রশ্ন ছিল, এবার কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদিকে আইনি সাঁড়াশির চাপ, অন্যদিকে দলের অন্দরে প্রবীণ বনাম নবীনের বহুল চর্চিত যুদ্ধ এক চরমতম বিস্ফোরণের রূপ নিয়েছে। আইনি ডেডলাইন শেষে ঠিক 10 মিনিট আগে, আবারও বলি মাত্র 10 মিনিট আগে, টান টান উত্তেজনা নাটকের মধ্য দিয়ে ভবানী ভবনে সিআইডি দপ্তরে এলেন কে এলেন? তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জাল মামলায় হাইকোর্টের রক্ষা কবচহীন কড়া নির্দেশের পর আজ বিকেলে সেই মহেন্দ্রক্ষণ, সেই মুহূর্ত সেখানে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে পা রাখা মাত্রই বাইরে চরম উত্তেজনার ছবি। কাতারে কাতারে জমা হওয়া কর্মী সমর্থকরা তারা ভিড় করলেন। রণক্ষেত্রের চেহারা নিল এক প্রকার ভবানী ভবন চত্বর। পুলিশকে হিমশিম খেতে হয়। একদিকে বাইরে প্রবল হইহট্টগোল, স্লোগান চলছে, বিশৃঙ্খলা তৈরির মরিয়া চেষ্টা। অন্যদিকে ভিতরে গোয়েন্দাদের ম্যারাথন জেরা। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে পারদটা কিন্তু চচ্চর করে চলছে। আর আজকে দেখব ভবানী ভবনের এখনকার লেটেস্ট আপডেট কি, কারণ এখন ঘড়ি কাটা বলছে প্রায় 9টা বাজলো, কারণ বিগ স্টোরি শুরু করলাম। আর 9টায় এই মুহূর্তে দাঁড়িয়ে তার মানে প্রায় 3 ঘন্টা ক্রস করে গিয়েছে, 3 ঘন্টা পার হয়ে গিয়েছে। কি অবস্থা ভবানী ভবনের ছবিটা আজকে বিগ স্টোরিতে না দেখালেই নয়, তার কারণ সত্যি আজকে বিগ স্টোরিটা দ্য বিগ স্টোরি। ভবানী ভবনে যাবো এই মুহূর্তে সরাসরি। শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, 5:50 এসেছিলেন ভবানী ভবনে, প্রায় 3 ঘন্টা হয়ে গেল, ঠিক 9টাও বেজে গিয়েছে, 3 ঘন্টা পার। একাধিক প্রশ্নমালা রাখা হয়েছিল, কি কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, 5:50 থেকে ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 3 ঘন্টা পার করে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এই মুহূর্তে প্রবেশ করেছে। তোমাকে একটু সবার আগে ছবিটা দেখানোর চেষ্টা করি। সিআইডির সদর দপ্তর ভবানী ভবন, সেখানে এই মুহূর্তে একদিকে যেরকম কড়া নিরাপত্তা রয়েছে বাইরের, আর ভেতরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যে জিজ্ঞাসাবাদ পর্ব তা ইতিমধ্যে চলছে। 3 ঘন্টা অতিক্রান্ত করে গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা মূলত যে বিষয়ে জানতে চায়, এই সই জালিয়াতি যে মামলাতে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার তলব করা হয়েছিল, কিন্তু 3 বার তিনি সুকৌশলে বেরিয়ে গেলেও 4র্থবার আদালতের তরফ থেকে স্পষ্টত নির্দেশ যে আজ সন্ধ্যে 6টার মধ্যেই ভবানী ভবনে এসে তাকে হাজিরা দিতে হবে। সেই মর্মে তিনি এলেন এবং ঘড়ির কাঁটায় 5:50 তিনি প্রবেশ করলেন ভবানী ভবনে। এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ পর্ব যেরকম চলছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি মূলত যে বিষয়গুলিতে সবথেকে গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বৈঠকের কথা বারংবার উঠে আসছিল, সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে 3 বার তলবের পর তিনি সেই তলব এড়িয়ে যান, পরবর্তীতে তাকে শেষমেশ হাজিরা দিতে আসতে হলো একেবারে ভবানী ভবনে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সই জালিয়াতি কাণ্ডে কী বিষয়ে জানেন, কোন কোন বিষয়ে তিনি অবগত, এবং একই সঙ্গে তার কাছে থাকা একটি ডায়েরি বা নথি যেটি মূলত তদন্তকারী আধিকারিকরা হাতে পেতে চাইছেন, সেই নথি বা ডায়েরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে, এই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা দেখতে চাইছেন। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ এই মুহূর্তে তদন্তকারীরা নিতে পারবেন না। তার কারণ আদালতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আগামী 3 সপ্তাহ কোনো রকমভাবে কোনো বড় পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে গ্রেপ্তারি এড়ানো গেলেও আদতেও তদন্তকারী আধিকারিকরা তাদের যে তথ্য বা নথি পেতে কতটা সুবিধা হয় সেই বিষয়টি যেরকম দেখার, অন্যদিকে তদন্তকারী আধিকারিকদেরকে সাহায্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন কিনা
এই বিষয় নিয়েও কিন্তু কিছুটা সন্দিহান রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে একেবারে শুভজিৎ, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। ঘড়ি কাটা 9:05 আর এই মুহূর্তে বিগ স্টোরি বিগ ট্রাভেল অভিষেকের, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর শুভজিৎকে ধন্যবাদ দিয়ে এই দেখুন ভবানী ভবনের চেহারাটা আজকে ঠিক বিগ স্টোরিতে শুরুতে না দেখালে নয়। তার কারণ হচ্ছে কিছু জানেন কি না, কতটা জানেন তৃণমূলের সেনাপতি একমাত্র তিনিই জানেন। যেমন ভগবান সবটা জানেন, তিনিই তো ভগবান তৃণমূলের, এমনটাই তো বলা হচ্ছিল। তিনি জানবেন না কি করে হয়? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কালীঘাটে শুধু তাই নয়, একাধিক জায়গায় নোটিশ পড়েছিল। আর এবার সরাসরি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন মেরে কেটে 9 ঘন্টার সময় নিয়ে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বহুবার এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছেন। এখনও আমাদের আরও কিছুটা সময় দেখতে হবে কোন দিকে যায়। ফিরছি, তার কারণ হচ্ছে এখনও অনেকগুলো ইনফরমেশন দেওয়ার বাকি রয়েছে। কারণ দেখুন আজকে বিগ স্টোরিটা না সত্যি আখেরে বিগ স্টোরি বটে। কেন হবে না? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যখন সিআইডি ভবনে গিয়েছেন তখন তো বড় গল্পর মধ্যেই পড়ে। ক্ষমতা হাত থেকে সরে গেছে, 1 মাসেরও বেশি সময় হলো। আইনি বেড়া জালে এই মুহূর্তে আক্ষরিক অর্থে জড়িত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অন্যদিকে বিভিন্ন রাজ্যের পুলিশ আদালত, চতুর্মুখী সাঁড়াশি চাপ রাজনৈতিক ক্যারিয়ারের সামনে এক নজিরবিহীন সংকট তৈরি করছে। নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার মামলায় তদন্তে ইডি দীর্ঘদিন ধরে অভিষেককে তো লাগাতার তলব করেছে। যেমনটা বলছিলাম যে ম্যারাথন জেরা হয়েছে, 9 ঘন্টা দিল্লিতে ম্যারাথন জেরা হয়েছে। শুরুটা হয়েছিল সে 2022-23 থেকে। এবার একেবারে বিধায়কদের সই জাল করা, মানে কিচ্ছু বাদ নেই। এই বিধায়কদের সই জাল মামলা রাজ্য সিআইডি বারবার নোটিশ দিয়েছে, গিয়ে নোটিশ দিয়ে এসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো রকম রক্ষা কবচ ছাড়াই ভবানী ভবনে আজ ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, 6টার মধ্যে আসতে হবে। মানে আসতে হবেই অভিষেককে, বাধ্য হয়ে তিনি এলেন। দিল্লি থেকে কলকাতায় এলেন, 5:50 নাগাদ ভবানী ভবনে তিনি এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধু বাইরে নয়, দলের অন্দরেও বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আজ, চারিদিকে বিদ্রোহ আজ। বিদ্রোহের আগুন যেন ক্রমশ লাভার মতো বিস্ফোরিত হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে ফেললেন, বিস্ফোরক মহাজাগতিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। তিনি কি বলছেন? ভাইপো অভিষেকের বিরুদ্ধে প্রবীণ কল্যাণের এই খোলাখুলি বিদ্রোহ এখন তৃণমূলের অন্দরে যারা মহাভারতের যুদ্ধ ডেকে এনেছে। নিজের আইনজীবীর পদ থেকে অভিষেককে সরিয়ে দেওয়া আজ এবং সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি না অভিষেক, এটা বেছে নেওয়ার মতো একটা আলটিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রমাণ করেছেন আইনি নোটিশের চেয়েও এই ঘরের শত্রুর চড়াশুড়ি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্বকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কৌশিক চন্দ্রগড়ে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। আপনারা ভাবছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, মানে ঠিক শুনছেন আপনারা? আপনাদের কানে কোনো সমস্যা হয়নি তো? একেবারে হয়নি, আমি কথা দিচ্ছি একেবারে হয়নি। তার কারণ আজ বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অনেক হয়েছে, আমিও এতদিন ধৈর্য ধরে অনেক কিছু। কি ইঙ্গিত পাচ্ছেন, কি বলছেন বলুন তো? কিন্তু এই হিমশৈলের চূড়া মাত্র। আসল বিস্ফোরণটি ঘটিয়েছেন তো তৃণমূলের এই দীর্ঘদিনের এই প্রবীণ সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, যার কথা বলছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে আজ কল্যাণবাবু দাঁড়িয়ে যা বললেন, না বসেই বলেছেন, তা তৃণমূল কংগ্রেসের ইতিহাসে অভূতপূর্ব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর অভিষেকের কোনো মামলা লড়বেন না, ছেড়ে দিলেন মামলা। শুধু তাই নয়, তার বিস্ফোরক উক্তি সবই ক্যামাক স্ট্রিটের চাকর নয়, সবাই ক্যামাক স্ট্রিটের চাকর নয়। আমাকেও ভাববেন না অভিষেকের জন্যই আমাদের সব জায়গায় চোর চোর শুনতে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সবচেয়ে সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব,
কিন্তু আমাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, যেখানে যাচ্ছে মানুষ তেড়ে আসছে, যেখানে যাচ্ছে মানুষ ডিম নিয়ে চলে আসছে। সত্যি সয় নাকি? দেখুন তো, এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিচিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। কি মুশকিল বলুন তো, যেখানেই যাচ্ছেন এরকম সৎ মাপের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আইনজীবী, তার পিছনে নাকি ডিম নিয়ে ধাওয়া করছে মানুষ। মানে এটা সহ্য হয়? এতদিন তৃণমূল করে এসে এবার সহ্য হয়? হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু আর সহ্য হচ্ছে না। যাই হোক, এরই মাঝে দল ছেড়ে বা সাংসদ পদ থেকে আবার ইস্তফা দেওয়ার হিড়িকটাও কিন্তু লেগে রয়েছে। রোজই সবাই ইস্তফা দিচ্ছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সংসদীয় দলটা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ বড়াইকের পর আজ আরও একটি ইস্তফা। কোয়েল মল্লিক 62 দিন শপথ নেওয়ার পরই কোয়েল মল্লিক আজকে রীতিমতো ইস্তফা দিয়েছেন। একের পর এক বিদ্রোহ সংসদে তাসের ঘরের মতো শেষ হচ্ছে তৃণমূল। এদিকে পুরা কমিশনার স্মিতা পান্ডে রিপোর্ট তলব করেছেন। আর ত্রিপুরার খোয়াই আদালত থেকে সমন এসেছে। 22 জুন সশরীরে হাজিরা দিতে হবে অভিষেককে। চতুর্মুখী আক্রমণ, চারিদিক থেকে অবরুদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত বিধানসভায় বিধায়কদের এই সই জাল কাণ্ডকে কেন্দ্র করে সূত্রপাত। সিআইডি এই মামলা তদন্ত ভাবা নেওয়ার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর একটা চাপ তো বাড়ছিল। সিআইডির পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও অভিষেক হাজিরা দেননি, পরোয়াই করেননি। আইনি রক্ষা কবচে তিনি দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। আজ সকাল থেকে নজর ছিল বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসের দিকে, কারণ গত দুদিন সেভাবে শুনানিটা হয়নি। অভিষেকের আইনজীবীদের একটা যুক্তি ছিল যে এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সিআইডির তদন্তে কোনো আইনি এখতিয়ার নেই। কিন্তু আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। চারিদিক থেকে আইনি নোটিশ আসছে, আর এই ত্রিমুখী বান যে ধেয়ে আসছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন ঠিক। যাবো তো যাবো, কোথায় যাব, আর করবো তো করবো, কি বা করবো, এইরকম একটা মার্কা। ভবনে ভবনে সিআইডি চায়ের কাপ সাজিয়ে বসে আছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে আবার ইডির সাহেবরা ক্যালকুলেটর নিয়ে তারাও রেডি। আর ওদিকে ত্রিপুরা আদালতও বলছে, আসো ভাই একবার ঘুরে যাও। এমন অবস্থায় অভিষেকবাবু কি করণীয় বলুন তো? এখন ভাবছেন জিপিএস এর কোন রুটটা সেট করব। ডানে গেলে ইডি, বাঁয়ে গেলে সিআইডি, আর সোজা হাইওয়ে ধরলে তো সোজা ত্রিপুরা। রাজনীতি বিশেষজ্ঞরা তো মস্করা করছেন, বিশেষ করে মস্করা করছে। তারা বলছেন নেতার তো একটা টাইম মেশিন বা জোরেমানের মতো গেজের দরকার। তা না হলে একই জায়গায় মানে একই দিনে 3 জায়গায় সশরীরে হাজিরা দেওয়ার ব্যাপার 4টিখানি কথা, সেটাও কি সয়? দেখুন, আইনি বিপর্যয় যদি একটা ধাক্কা হয়, তবে দলের অন্দর থেকে আসা রাজনৈতিক ধাক্কাটা বোধহয় অভিষেকের ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই ধাক্কাটি দিয়েছেন কেউ কোনো বিরোধী দলের নেতা নন, দিয়েছেন স্বয়ং তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, দলের বিরাগ ভজন আস্থাভাজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ, দীর্ঘদিনের দলের অন্যতম প্রতিষ্ঠাতা দিদির সঙ্গে শুরুর থেকে রয়েছেন এবং দীর্ঘদিনের একজন বিশ্বস্ত আইনি সেনাপতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ যা বলেছেন তার কোনো সাধারণ অসন্তোষ নয়। যদি আপনারা ভালো করে সেই বাইকটা শুনে থাকেন তাহলে শুনবেন যে এটা কোনো নর্মাল অসন্তোষ না, এটা সরাসরি বিদ্রোহ। কিন্তু কেন এত ক্ষোভ কল্যাণের? মানে তার কথা অনুযায়ী যদি বলি, এতদিনকার একটু একটু করে ধেয়ে আসা, চলো একটু খতিয়ে দেখি। প্রথম দিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিআইডি বাহিনী নোটিশ শহীদ জাল সংক্রান্ত মামলাটি হাইকোর্টে গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে উঠছিল, তখন অভিষেকের পক্ষে সওয়াল করার দায়িত্ব ছিল প্রবীণ আইনজীবী অর্থাৎ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু পর্দার আড়ালে ঘটে যায় এক নাটকীয় পট পরিবর্তন।
সূত্রের খবর, গত রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সিদ্ধান্ত নেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, বরং তার হয়ে আদালতে সওয়াল করবেন অন্য এক খ্যাতনামা আইনজীবী অয়ন ভট্টাচার্য। নিজের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সিদ্ধান্তকে নিজের পেশাদারিত্ব এবং আত্মসম্মানের ওপর চরম আঘাত হিসেবেই তো দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতটুকু তো ভুল নয়। ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন বছরের পর বছর ধরে যিনি দলের জন্য একদম ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সমস্ত কঠিন আইনি লড়াই তিনি লড়ে এসেছেন, তাকে এভাবে অন্ধকারে রেখে সত্যি তো শেষ মুহূর্তে এটা মেনে নেওয়া যায় না। আর যাই বলুক, কল্যাণবাবু তো সত্যি মেনে নেওয়া যায় না। আর এরপরে কল্যাণবাবু রুদ্ররূপ দেখলো বাংলার রাজনীতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন ক্যামাক স্ট্রিটকে। আপনারা জানেন ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মকাণ্ড নব্য তৃণমূল বা যুব শক্তির উত্থান পরিচালনা করতেন। কল্যাণবাবুর এই উক্তি সবাই ক্যামাক স্ট্রিটের চাকর নয়, তা আসলে দলের সেই প্রবীণ নেতাদের মনের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ, যারা মনে করছেন যে দলের জন্য জীবন দেওয়া পুরনো কর্মীদের আজ কর্পোরেট স্টাইলে চালিত একটা অফিসের অধীনে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এমনটাই তো বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কল্যাণ সরাসরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটা বল ঠেলে দিলেন। এটা তো আরো মারাত্মক। তিনি কিন্তু মমতাকে নেত্রী অবশ্যই মানবেন, কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অভিষেকের নেতৃত্ব তিনি কোনোভাবেই মেনে নেবেন না। কিন্তু কেন এই পরিস্থিতি? আজ বেসুরো হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একবার বক্তব্যগুলো শুনেন। দেখুন, আমার এই গোটা প্রসঙ্গটাতে দুটো জিনিস মনে হয়। একটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিষয়টাকে দেখা, আরেকটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিষয়টিকে দেখা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 7 দিন পর্যন্ত যেভাবে তৃণমূলের একেবারে মানে মমতার ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে যে মন্তব্য করেছেন, যারা বিদ্রোহী ছিলেন তাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, প্রকাশ্যে গদ্দার বেঈমান ইত্যাদি বলে মুখভঙ্গি করে তার চিরাচরিত ভঙ্গিতে যেভাবে আচরণগুলো করেছেন, আমরা ভেবেছিলাম তিনি মমতার ঘনিষ্ঠ সৈনিক হিসেবেই বোধহয় পোয়েটিক জাস্টিস বটে যে দুদিন আগেও সিআইডির অভিযানে মুখ ছিঁড়ে যে 15 লোকটি দাঁড়িয়েছিল তার সম্পর্কে আমরা করতেই পারি, বিভিন্ন সমালোচনা, রাজনৈতিক সমালোচনা থাকবে, কিন্তু একটা জিনিস তো থাকতে পারে যে আজকের এই দুর্দিনেও তার রাজনৈতিক সততাটা এতটাই দৃঢ় যে সিআইডির উপস্থিতিতে, মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তিনি বুক আগলে দাঁড়িয়ে রইলেন এবং সমালোচনা করলেন সরকারের। সেই কল্যাণ ব্যানার্জি আজকে হতভম্ব হলো 24 ঘন্টার মধ্যে। দলের অন্তরে যখন এই যুদ্ধ চলছে, ঠিক তখনই দেশের রাজধানীতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে শুরু হয়েছে নজিরবিহীন ধস। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে রাজ্যসভার শক্তি। মাত্র কিছুদিন আগে রাজ্যসভায় তৃণমূলের শক্তিশালী উপস্থিতি ছিল 13 জন সাংসদ নিয়ে, কিন্তু সংখ্যাটা আজ একদম কমে গেল, মাত্র 9। সুকান্তি শেখর রায় দলের প্রবীণতম তাত্ত্বিক নেতা, সাংসদ পদত্যাগ করলেন। সুস্মিতা দেব, যাকে ত্রিপুরা অসমের দায়িত্ব দিয়েছিলেন নেত্রী, তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, ইস্তফা দিলেন। এরপর উত্তরবঙ্গের আদিবাসী নেতা প্রকাশ শিখবড়াই, তিনিও আজ ইস্তফা দিলেন। কয়েক ঘন্টা যেতে না যেতে সবাইকে চমকে দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফেললেন বিখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক। একের পর এক ঘটনা। প্রশ্ন হচ্ছে, কেন ইস্তফা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্তফাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পিছনে রয়েছে গভীর এক অসন্তোষ এবং দিল্লির রাজনীতিতে এক বড় ধরনের পুনর্বিন্যাস। ইতিমধ্যে খবর আসছে যে ইস্তফাকারী সাংসদদের মধ্যে অনেকেই নাকি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্য কোনো বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। লোকসভায় ইতিমধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় 20 জন সাংসদ গোপনে বিদ্রোহী নেতাদের সঙ্গে গোষ্ঠী তৈরি করেছেন বলেই জল্পনা। আর এই পুরো বিদ্রোহী অংশকে যিনি এতদিন পর্যন্ত কঠোর ভাষা আক্রমণ করতেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আজ নিজেই বিদ্রোহী। তখন এই ভাঙনটা রুখবে কে? তবে কয়েকদিন আগে বিদ্রোহী গোষ্ঠীকে আক্রমণ করে তিনিও অনেক কথা বলেছিলেন, এবং সেদিকে যেরকম বিষয়গুলো আছে, আইনি রাজনৈতিক চাপের পাশাপাশি প্রশাসনিক সংকটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা বলছিলাম যে রাজ্য সরকারের সবুজ সংকেত মেলা মাত্রই তৎপরতা বাড়িয়ে দিয়েছে কলকাতা পুরসভা, মানে আরও চাপে। পুরো কমিশনার স্মিতা পান্ডে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং অ্যাক্টে 401-এর 1 ধারা অনুযায়ী অভিষেকের 17 থেকে 21টি সম্পত্তির বিষয় বিল্ডিং বিভাগের কাছে চূড়ান্ত রিপোর্ট তলব করেছেন। এই ধারায় অনুমোদিত নকশা বহির্ভূত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার এখতিয়ার রয়েছে পুরসভা, যা ইতিমধ্যে হাইকোর্ট দ্বারা অনুমোদিত। রিপোর্ট জমা পড়লে এই সম্পত্তিগুলোর বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ আসতে পারে। এতদিন নীরব থাকার পর আচমকা পুরসভার এই অতি সক্রিয়তা
তৃণমূলের অন্দরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের বড় ইঙ্গিত। কিন্তু সংকট তো এখানেই শেষ হচ্ছে না। বাংলার সীমানা পেরিয়ে সংকট এবার পৌঁছে গিয়েছে ত্রিপুরাতেও। রাজনৈতিক সংঘাত, 2021-এ থানা ঘেরাও মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সেখানেও সশরীরে হাজিরা দেওয়ার কথা স্থামান পাঠানো হচ্ছে খোয়াই জেলা আদালতের তরফে। এবার বিষয় হচ্ছে, তাহলে একটাই প্রশ্ন এখন সামনে আসে, মমতাপন্থী দলে কি ঐতিহাসিক ভাঙন? এর আগে আমরা দেখেছি অভিষেককে মানছি না বলে বিধানসভায় নব তৃণমূল তৈরি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খুজ্জামান্ডা। সংসদে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20-20 জন বিদ্রোহী সাংসদের জল্পনা চলছে। আজ যিনি বিদ্রোহীদের বিরুদ্ধে দলে প্রধান ঢাল ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি যুদ্ধের ডাক দিলেন। আপাতভাবে 5:50 গেলেন ভবানী ভবনে। এখনো পর্যন্ত প্রায় 9:30 বাজলো, কথা বলতে বলতে আধ ঘন্টা কেটেই গেল। যেটা চলছে আইনি লড়াই, এখন কি হয় মনের মধ্যে যে বড় ভয়। শেষ করতে হচ্ছে আজকে বিগ স্টোরি এখানেই। আপনারা সঙ্গে থাকবেন, কারণ চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। দেখুন, চোখ রাখুন সিএনএর পর্দায়, সঙ্গে